এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি। আজকে আমি তোমাদের করাবো ম্যাক্রো ইকোনমিক্স থেকে, যাদের মানে ক্লাস 12 এর আছে, কলেজের আছে, যার আছে সে বোঝো। সেটা হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা। আমরা সিম্পল কেনশিয়ান মডেল থেকে বেশ কিছুটা জিনিস করে এসেছি। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা। প্রান্তিক ভোগ প্রবণতা ছবি বুঝবো। প্রান্তিক ভোগ প্রবণতা কি আগের দিন আমি বলে দিয়েছি। যদি না ভিডিও দেখে থাকো, আগের ভিডিও দেখবে। আমি আজকে ছোট করে একটু ডিসকাস করে দিচ্ছি। ডিসকাস করে দেওয়ার পর আমি ছবিটা বোঝাবো, ঠিক আছে? চলো। আর যদি আমার পড়ানো ভালো লাগে, আমার কাছে অনলাইন অফলাইন ক্লাস করতে চাইলে যোগাযোগ করতে পারো। কন্ট্যাক্ট ডিটেইলস ডেসক্রিপশন বক্সে থাকবে। এছাড়াও তোমরা যদি মানে আমার পড়ানো ভালো লাগুক না লাগুক, তোমরা আমার ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো। সেখানে আমি বিভিন্ন ধরনের এমসিকিউ দিয়ে থাকি, সেইগুলো তোমরা অ্যাটেন্ড করে দেখতে পারো পারছো কিনা। প্রান্তিক শব্দটা ছিল প্রান্তিক। প্রান্তিকের ইংলিশ কি? মার্জিনাল। মার্জিনাল মার্জিনাল মানে যেখানেই মার্জিনাল সেখানেই আমরা কি বুঝছিলাম? 1 ইউনিট এক্সট্রা কিছুর জন্য তার এফেক্ট কতটা পড়ছে, তাই তো? সেটা আমরা ক্লাস 11 থেকে পড়ে এসেছি এইসব জিনিস। তো এখানে একদম এভাবে বুঝবো যে 1 ইউনিট বা 1 একক জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে। ন্যাশনাল ইনকাম বৃদ্ধি পেলে বা হ্রাস পেলে 1 ইউনিট জাতীয় আয়, 1 একক জাতীয় আয় বৃদ্ধি বা হ্রাস, ইনক্রিজ বা ডিক্রিজ যাই হোক না কেন, বৃদ্ধি বা হ্রাসের জন্য কিসের পরিবর্তন দেখব? মোট ভোগ ব্যয়ের কতটা পরিবর্তন হয়েছে। এটার জন্য আমরা দেখব মোট ভোগ ব্যয়ের কতটা পরিবর্তন হয়েছে। কি বলছে? 1 ইউনিট ন্যাশনাল ইনকাম ইনক্রিজ অর ডিক্রিজের জন্য আমরা দেখব টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচারের চেঞ্জ ইন টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার। হাউ মাচ চেঞ্জ ইন টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার। শ্রুতি আছো? হ্যাঁ, বলছিলাম যে গড় ভোগ প্রবণতা প্রান্তিক ভোগ প্রবণতার যে সম্পর্কটাই তো আমাদের কোন থেকে অল্পটা হয়ে গেছিল। গড় ভোগ প্রবণতা আর প্রান্তিক ভোগ প্রবণতা কি বলছো? মানে ওই যে ভোগ অপেক্ষকের তলায় দেওয়া ছিল, হ্যাঁ, গড় ভোগ প্রবণতা প্রান্তিক ভোগ প্রবণতা, তারপরে দুটো পেজের পর আমাদের প্রান্তিক ভোগ প্রবণতা আছে, এইগুলো হয়ে গেছিল না? আমি করিয়েছি। আমরা আগের দিন একটা ছোট করে অঙ্কও দেখছিলাম, তাই তো? যে এখানে ধরো জাতীয় আয়, ন্যাশনাল ইনকামকে আমরা এনআই লিখছি, জাতীয় আয় এটা হচ্ছে 22, আর এটা হচ্ছে মোট ভোগ। তোরা লিখেছিস, তোদেরকে লিখতে হবে না। এগ্রিগেট কি হচ্ছে? এগ্রিগেট কনজাম্পশন, তাই তো? এখানে আমি ধরছি যে আমাদের ন্যাশনাল ইনকাম প্রথমে ধরো 1 কোটি টাকা। এটা 100 কোটি 200 হতে পারে, ঠিক আছে? আমি ধরছি 1 কোটি। এটা করোড়ে দেখছি 1 কোটি। তো 1 কোটির জন্য ধরো খরচা হচ্ছে কত বলেছিলাম রে? 1 কোটির জন্য 1 কোটির জন্য 5,000 টাকা না, কনজাম্পশন মাত্র 5,000 না 5,000? হ্যাঁ, মাত্র 5,000 টাকা কনজাম্পশন করেছে 1 কোটির জন্য। কি করেছি? হ্যাঁ, এটাই তো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 2 কোটির জন্য কত বলেছি? 9,000। 3 এর জন্য 12,000। ঠিক আছে, 3টেই ছিল। ঠিক আছে, আচ্ছা, অসুবিধা নেই। এইটা হচ্ছে মোট ভোগ। আমার ন্যাশনাল ইনকাম মানে পুরো দেশের যে ইনকামটা, পুরো দেশের ইনকাম মানে যারা নতুন তাদেরকে বলছি যে আমি যে ইনকাম করছি, তুমি যে, তোমার বাবা বা মা যে ইনকাম করছে, বা সবাই যে ইনকাম করছে, পুরো টোটালটাকে আমরা বলবো জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম।
ঠিক আছে, তার অনেক ক্যালকুলেশন আছে, যে সেটার আলাদা আলাদা পার্ট আছে। আপাতত সহজ কথাতে, আচ্ছা কি বলছিলাম, যে ন্যাশনাল ইনকাম ধরো 1 কোটি টাকা হয়েছে, তখন তুমি করেছো কি, তোমার মানে আমাদের দেশের মোট কনজাম্পশন, মোট ভোগ, মানে দেশের যত লোক আছে তারা যে দ্রব্যগুলো কিনছে, কোন দ্রব্যগুলো, যেগুলো ভোগ করা, ভোগ করার দ্রব্য কোনটা, এই ধর জামাটা, ওড়নাটা, বা এই জলের বোতলটা, এইগুলো হচ্ছে ভোগ্য দ্রব্য। কিন্তু এই পেনটা, এই বোর্ডটা, বা আমি যে ফোনটাতে পড়াচ্ছি, সেই ফোনগুলো আমার কাছে ভোগ্য দ্রব্য নয়। তোমাদের কাছে ভোগ্যদ্রব্য, ফোনটা হয়তো তোমাদের কাছে ভোগ্যদ্রব্য হতে পারে, কিন্তু আমার কাছে নয়। কেন নয়, পরে কেন নয়, কারণ এইগুলো আমার কি হচ্ছে, প্রোডাকশনের কাজে লাগছে, আমি এগুলো দিয়ে ইনকাম করছি। যেগুলো ইনকামের কাজে লাগে সেইগুলো হচ্ছে কি দ্রব্য, মূলধনী দ্রব্য বা ক্যাপিটাল গুড। ঠিক আছে, আর যেটা বললাম জামা, জলের বোতল, এগুলো কি, এইগুলো হচ্ছে ভোগ্য দ্রব্য বা কনজাম্পশন গুড, কনজিউমার গুডও বলা হয়। এইগুলো, এই দ্রব্যগুলো কেনার খরচ কত হচ্ছে, এই টাকা কে করছে, দেশের সব জনগণ মিলে। তাহলে এবার এখানে লিখবো কি, এমপিসি। এমপিসি কিন্তু ছোট হাতের লিখতে হয়, তোমাদের বইতে বড় হাতের আছে ঠিক কথাই, কিন্তু মেইনলি এটা ছোট হাতেরই লিখতে হয়, লেখে মানে ফরেন বইগুলোতে আমি এটাই দেখি, ঠিক আছে, দেখেছি, কিন্তু আমাদের দেশের বইগুলোতে দেখি ক্যাপিটালে লিখে দেয়। ঠিক আছে, যেটাতে হোক লিখতে পারো। কি বলছে, যে প্রথমে তাহলে কত হচ্ছে, 1 এককের জন্য এটা 5,000ই হবে। এই জায়গাটা হয়তো অনেকেই বুঝলে না, এর পরেরটা বলি। বলছে এখানে 1 একক জাতীয় আয় বেড়েছে, 1 ইউনিট জাতীয় আয় বেড়েছে, মোট ভোগের পরিবর্তন কত হয়েছে, মোট ভোগের পরিবর্তন কত হয়েছে, 5,000 থেকে 9,000, মানে 4,000। এই 4,000টা কি হচ্ছে, এমপিসি। 4,000 আমরা কি বলবো, প্রান্তিক ভোগ প্রবণতা। প্রান্তিক ভোগ প্রবণতা মানে ব্যাপারটা হচ্ছে 1 ইউনিট বাড়লে ভোগের প্রবণতা কতটা পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তাই এটাকে ভোগ প্রবণতা বলছে। এর পরেরটা কত হচ্ছে, 3,000, 9,000 থেকে 12,000 হয়েছে, তাই তো, 3,000 না 4,000, 3,000। ঠিক আছে, বোঝা গেছে। এইটা হচ্ছে কি, এইটা আমরা কি পেলাম, প্রান্তিক ভোগ প্রবণতা। এবার এইটা আমরা কিভাবে পেয়েছি, বিয়োগ করে করে। ঠিক আছে, তোমরা ক্লাস 11-এ এই বিয়োগ করা ফর্মুলাও শিখেছিলে, তার সঙ্গে আর একটা ফর্মুলা শিখেছিলে। কি ফর্মুলা শিখেছিলে, পরিবর্তনের ফর্মুলা। এমপিসি ইজ ইকাল টু উপরে হচ্ছে নিচে, নিচে কার উপরে ডিপেন্ড করছে, কোনটা কার উপর ডিপেন্ড করছে, কে কার উপরে ডিপেন্ড করছে, এখানে কে বলতে পারবে, এমপিসি ভোগটা ইনকামের উপর, ভালো করে বুঝো, কনজাম্পশনটা ন্যাশনাল ইনকামের উপর ডিপেন্ড করছে, ভোগটা জাতীয় আয়ের উপর নির্ভর করছে। জাতীয় আয় বাড়ছে কমছে, তাই জন্য ভোগটা চেঞ্জ হচ্ছে, ভোগের পরিবর্তনের জন্য ন্যাশনাল ইনকাম চেঞ্জ হচ্ছে না। বুঝছো কি বলছি, কনজাম্পশন আমি বাড়িয়ে দিচ্ছি তাই জন্য আমার ইনকাম বেড়ে যাচ্ছে, এরকম তো না। ইনকাম বাড়ছে বা কমছে তাই জন্য আমি এখানে কমাচ্ছি বাড়াচ্ছি, তাই তো। তাহলে এইটা হচ্ছে কি, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা স্বাধীন চলরাশি, লিখে রাখ, স্বাধীন চলরাশি। আর এটা কি হচ্ছে, এটা কি চলরাশি, এটা যদি স্বাধীন, নির্ভরশীল, পরাধীন বলিসনি, নির্ভরশীল, নির্ভরশীল। আচ্ছা, এটা তো তোদের হয়ে গেছে, আমি এটা মুছে দিই। ইংলিশে কি বলবো, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে,
তো কার উপরে কোনটার উপরে নির্ভর করছে? যার উপরে নির্ভর করছে সে নিচে থাকবে, এটার উপরে নির্ভর করছে তাহলে এটা নিচে থাকবে। তার মানে এখানে কি হবে? জাতীয় আয়ের পরিবর্তন, জাতীয় আয়ের পরিবর্তন, জাতীয় আয়ের পরিবর্তন। ওপরে কি হবে? ওপরে কার পরিবর্তন হবে? ভোগের পরিবর্তন। মোট ভোগের পরিবর্তন, মোট ভোগের পরিবর্তন। আচ্ছা, ইংলিশে কি লিখবি? নিচে হচ্ছে চেঞ্জ ইন ইনকাম, ন্যাশনাল ইনকাম। ওপরে কি হবে? চেঞ্জ ইন এগ্রিগেট কনজাম্পশন। যারা ইংলিশে লিখছো লেখা হলে বলবে। কি ব্যাপার অর্পণ, তুমি আজকেও পড়তে আসলে না, রাজদীপ ক্লাসে জয়েন করেনি, ব্যাপার কি? অনেক কঠিন জিনিস করাচ্ছি, প্লিজ ক্লাসে মানে অফলাইন যারা পড়ো তাদের তো সুবিধা, একটু এসে পড়ো, তাহলে অসুবিধা হবে। হ্যাঁ ম্যাম, আমার সব বলে। আচ্ছা, মোট ভোগের পরিবর্তন ওপরটা হচ্ছে এগ্রিগেট, চেঞ্জ ইন এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেট কনজাম্পশন। নিচে হলো ওপরেরটা হচ্ছে, ওপরেরটা কি বললাম? চেঞ্জ ইন এগ্রিগেট কনজাম্পশন। আর নিচেরটা কি হচ্ছে? চেঞ্জ ইন ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, হয়েছে? যারা ইংলিশে লিখছো তাদের হয়েছে? শ্রুতি হয়েছে? ইয়েস ম্যাম। ওকে, এইবার তাহলে আমরা সিম্পল দিয়ে কি বোঝাবো? পরিবর্তন বা চেঞ্জ কে আমরা ডেল্টা দিয়ে ডিনোট করি। তো জাতীয় আয়কে আমরা কি লিখি? ওয়াই। আর কনজাম্পশন কে কি লিখি? ভোগকে কি লিখি? কনজাম্পশন সি। এই হচ্ছে ফর্মুলা। আমরা আগের দিন ছবিটা এঁকেছি। এটা কনজাম্পশন বা ভোগ, আর এটা জাতীয় আয়। ঠিক আছে, ছবিটা আঁক সবাই, সবাই ছবিটা আঁক। আমরা ছবিতে বুঝবো, যেই জিনিসটা করেছি সেটাই আবার ছবিতে বুঝবো। ধরো বলছে কনজাম্পশন হচ্ছে এই পয়েন্ট, এই পয়েন্টের নাম হচ্ছে ডি। ডি পয়েন্টে উৎপাদন নয়, এতদিন উৎপাদন করে করে না উৎপাদন বলে নি। এখানে কি হচ্ছে? ভোগ। ভোগ হচ্ছে কোথায়? ডি পয়েন্ট। তাহলে ভোগের পরিমাণ কত? এতটা। এটাকে আমরা দিলাম এম না। ভালো করে বোঝো, আমরা উল্লম্ব অক্ষে, বিশেষ করে আজকে যারা নতুন ক্লাস করছো, উল্লম্ব অক্ষে কি মেজার করছি? ভোগ বা কনজাম্পশন। আর এখানে কি করছি? জাতীয় আয়। এইটা হচ্ছে কি রেখা? এইটা হচ্ছে কনজাম্পশন কার্ভ। তোমরা তো ক্লাস আগে মানে আগে ইকোনমিক্স ছিল, কিছু একটু আইডিয়া নিশ্চয়ই আছে, না হলে কিন্তু মানে বোঝানো খুব মুশকিল। এখানে ব্যাপারটা বোঝো যে এই পোরশন, এইদিকে ভোগ, তার মানে ডি বিন্দুতে ভোগ কতটা হবে? এখান থেকে আমি যদি একটা লম্ব টেনে দিই, সেই পোরশনটাই হবে ভোগ। তাহলে ডি বিন্দুতে এক পয়েন্ট ডি, ডি বিন্দুতে ভোগ কত? ভোগ ইজ ইকুয়াল টু ডি এম। ক্লিয়ার? বোঝা গেছে সবার? এবার বলছে ডি থেকে ই তে গেছে ভোগ, ডি থেকে ই তে গেছে ভোগ, গেছে কোথা থেকে কোথায়? ডি থেকে ই তে। তাহলে ই বিন্দুতে ভোগ কত হবে? এইরকম একটা লাইন টানতে হবে, আমি এটার নাম দিলাম M1। তাহলে এক পয়েন্ট ই, বাংলাতে এদিকে বিন্দুতে ভোগ কত? ই M1। সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার? এবার আমরা বুঝবো পরিবর্তন কত হয়েছে। পরিবর্তনটা কত হয়েছে? আমরা দেখতে পাচ্ছি ভোগটা বেড়েছে না কমেছে? বেড়েছে। কতটা বেড়েছে কি করে করব? এখান থেকে আরেকটা পারপেন্ডিকুলার ড্র করে দেব, এখান থেকে আরেকটা পারপেন্ডিকুলার বা লম্ব ড্র করব এটার উপরে। ঠিক আছে, তাহলে ডিএম আর এফ এম1 এই দুটো ইকুয়াল।
তাহলে বেড়েছে কতটা বুঝতে পারছি? এই লাইনে কতটা বেড়েছে বুঝতে পারলি না স্বস্তিকা? ইয়েস দেখো আমি এইটা ছোট এটা বড়, তাই তো? কতটা বড়? এইটুকু পোরশনটা বড়, কারণ এটার সঙ্গে এটা ইকুয়াল। তার মানে বড় কোন পোরশনটা? এই পোরশনটা। সবার কাছে ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? তাহলে আমরা লিখবো ভোগের পরিবর্তন কি লিখছি? চেঞ্জ ইন কনজাম্পশন কি হচ্ছে? কত হবে? আমরা ইএফ আমি আর কি বলে ডিটেইলসে লিখলাম না। ইএফ পরিমাণ, সবার কাছে এই ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এটাকে আমরা কি দিয়ে ডিনোট করছি? ডেল্টা সি, তাই তো? ডেল্টা সি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, বা ডেল্টা সিটা ওইদিকে লিখি। ডেল্টা সি ইজ ইকুয়াল টু আমরা পেলাম ইএফ। বোঝা গেছে? এরপরে আমরা করব, এবার আমরা জাতীয় আয়ের পরিবর্তন দেখব। জাতীয় আয়ের পরিবর্তন, আচ্ছা ডি বিন্দুতে জাতীয় আয় কত ছিল? 1 পয়েন্ট ডি, 1 পয়েন্ট ডি বা ডি বিন্দুতে জাতীয় আয় ওএম ন্যাশনাল ইনকাম কতটা আছে? এই দিকে আমরা ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় মেজার করছি ডি বিন্দুতে। ডি বিন্দু থেকে আমরা লাইনটা টানার পরে আমরা এই জাতীয় আয়ের যে রেখা সেখানে পেয়েছি এই পোরশনটা। তার মানে ডি বিন্দুতে জাতীয় আয় কতটা হচ্ছে? ওএম। আর 1 পয়েন্ট ই ন্যাশনাল ইনকাম কত? ই বিন্দুতে জাতীয় আয় কতটা? এতটা। OM1, তাই তো? সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার? এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে জাতীয় আয়ের পরিবর্তন, চেঞ্জ ইন এনআই ন্যাশনাল ইনকাম ডেল্টা ওয়াই। ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু কি হচ্ছে? কোন পোরশনটা? এম থেকে M1 পর্যন্ত বেড়েছে, তাই তো? M1 বলো, সবাই বুঝতে পেরেছো? ওকে, বা এটা আবার ডিএফ এর সঙ্গে ইকুয়াল। M1 আর ডিএফ, এই ডিএফ M1 আর ডিএফ এই দুটো ইকুয়াল, ঠিক আছে? এবার আমরা ফর্মুলাতে কি শিখেছিলাম? ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, এমপিসি ইজ ইকুয়াল টু ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই। ডেল্টা সি কি বেরিয়েছে? ইএফ বাই ডিএফ। ইএফ বাই ডিএফ। আচ্ছা, এই ট্রায়াঙ্গেলটার জন্য, এই ট্রায়াঙ্গেলটা বা এই ত্রিভুজের জন্য ইএফটা কি? লম্ব, পারপেন্ডিকুলার লম্ব। সবাই বুঝতে পারছো? এই ট্রায়াঙ্গেলটার জন্য এটা লম্ব, আর এটা কি? ভূমি, তাই তো? ভূমি। হ্যাঁ, তাহলে লম্ব বাই ভূমি দিয়ে আমরা কি বের করি? tan থিটা। tan থিটা। আমরা আগের দিন কি শিখেছিলাম? tan দিয়ে আমরা কোন রেখার কি বের করব? ঢাল বা স্লোপ। ঢাল বা স্লোপ। তাহলে আমি আরেকবার এক্সপ্লেইন করছি নতুনদের জন্য। ধরো কোন একটা রেখা এরকম আছে, এইটা বা এইরকম ভাবে আছে, এটার ঢাল নির্ণয় করব। ঢাল মানে কতটা হেলে আছে, আমরা নির্ণয় করব। কিভাবে করব? আমাদের এই যে এখানে এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, অ্যাঙ্গেলটা নির্ণয় করে tan এর ভ্যালু বের করব, ঠিক আছে? সেটাই হচ্ছে কি ঢাল। tan এর যে ভ্যালুটা
থিটা ওই মানে থিটার যে ভ্যালু, থিটার ভ্যালু দিয়ে আমরা tan, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে tan 60 ডিগ্রির ভ্যালু কত? কে বলবে tan 60 ডিগ্রির ভ্যালু? হ্যাঁ, √3। ঠিক বলেছে? ও ভুলে গেছে। tan 30 ডিগ্রির ভ্যালু কত? ওর অঙ্ক আছে বলে ওর মুখস্থ আছে। একটু বল ত্রিকোণমিতি, আমার লাগে না আর। না না কেন লাগে না? লাগে? ম্যাম 1/√3 মানগুলো লাগে একটু একটু। মানগুলো লাগে, কোথায় লাগে? ইনভার্স জিওমেট্রি। ইনভার্স জিওমেট্রি না, ও হ্যাঁ, এই জিনিসটাকে আমরা, এটাকে আমরা এরকম লিখতে পারি dc/dy। ঠিক আছে? হেজি আসছে, একটু ওয়েট করো, একটুখানি ওয়েট করো, ঠিক হয়ে যাবে। এখন ঠিক হয়ে গেছে আশা করছি। ঠিক হয়ে গেছে না? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। ম্যাম এবার আমরা আলোচনা করছিলাম, ও ঢালে ছিলাম, কতটা ঢাল হয়ে আছে। তো আমাদের ওই যে tan এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটাই হচ্ছে ঢাল। ঠিক আছে? tan 60 ডিগ্রি হলে √3, tan 30 ডিগ্রি হলে 1/√3, tan 45 হলে 1। এটা মনে আছে? tan 45 1, tan 45 1, এটা বেশিরভাগ স্টুডেন্টদেরই মনে থাকে। আচ্ছা, এইবার আমাদের tan বের করার নিয়ম কি? tan বের করার নিয়ম হচ্ছে যে কোনো একটা জায়গা থেকে আমরা কি করব, লম্ব বাই ভূমি। tan থিটা, এটা যদি a b c হয়, কি হবে? লম্ব, লম্ব মানে পারপেন্ডিকুলার বাই বেস, লম্ব বাই ভূমি। মানে এখানে লম্ব কি? bc বাই ac, bc বাই ac, bc বাই ac এর যে ভ্যালুটা বেরোবে, ঠিক আছে, থিটার ভ্যালু বের করতে আমাদের লাগবে না, bc বাই ac যেটা হবে সেটাই tan এর ভ্যালু। ঠিক আছে? তো সেটাই আমাদের কি হচ্ছে, ঢাল। তো এই জায়গাতে আমরা ef বাই df পাচ্ছি, লম্ব বাই ভূমি পাচ্ছি। তাহলে এটা কার ঢাল হবে? এখানে কার ঢাল ছিল? ab এর ঢাল বা স্লোপ অফ ab ছিল। এই যে এখানে আমরা কার ঢাল বের করেছি, ab এর ঢাল বের করেছি। তাহলে এখানে কার ঢাল বের করছি? সবাই বলবে, আজকে যারা নতুন বিশেষ করে তারা বলবে হেজি আসছে। আমি যেটা জিজ্ঞেস করছিলাম, যারা নতুন তারা বলো যে আমরা এখানটাতে কি কি আলোচনা করছিলাম, কার ঢাল নির্ণয় করছিলাম, এবি। আর তাহলে এখানে কোনটার ঢাল নির্ণয় করছি? ম্যাম মূল বিন্দু থেকে করতে হবে, একটা না। লাইন টানতে না হবে। না না, মূল বিন্দু থেকে না। আমি কি এটা কি মূল বিন্দু থেকে গেছে? যায়নি তো। মূল বিন্দু থেকে সেটা ছিল, df এর তো মূল বিন্দু থেকে ছিল সেটা আলাদা, মূল বিন্দু থেকে যেটা ছিল সেটা আলাদা। এইটা হচ্ছে ইএফ এর, মানে এখানে যেরকম ভাবে আমরা এবি ঢাল নির্ণয় করেছি, মানে যেটা হচ্ছে হাইপোটেনাস বা বাংলাতে কি বলে, অতিভুজ। অতিভুজের আমরা অতিভুজ যেটা, সেটারই ঢাল নির্ণয় করছি। ঠিক আছে? বুঝেছো? কি হলো বলো? কে বুঝতে পারো নি? কার জন্য আরেকবার রিপিট করতে হবে সে বলবে। আবার এসে হয়ে গেছে। হ্যাঁ ম্যাম, আরেকবার বলুন। আচ্ছা আচ্ছা, বলছি। ধরো আমরা এখানে আমরা যে কোনো একটা লাইন ড্র করেছি, এরকম ভাবে একটা লাইন ড্র করেছি। ঠিক আছে? এই লাইনটা ঢাল কত? মেইনলি ঢাল আমরা নির্ণয় করব কিসের উপরে? হরাইজন্টাল অ্যাক্সিসের উপর। তো হরাইজন্টাল অ্যাক্সিসের উপর যদি করি, আমরা এইভাবে টেনে দিতে পারি লাইনটাকে, পুরো লাইনটাকে টেনে দিতে পারি। অতটা কঠিনে আমি যাচ্ছি না। দেখ, ধরো কোনো একটা এরকম লাইন আছে, সেটার আমরা ঢাল নির্ণয় করছি। ঢাল নির্ণয় করার সময় আমাদেরকে এই লাইনটাকে বাড়িয়ে দিলাম বা নাও দিতে পারি। মেন আমাকে কি পেতে হবে? আমাকে পেতে হবে একটা লম্ব আর একটা হচ্ছে ভূমি। ঠিক আছে? একটা পারপেন্ডিকুলার
আর একটা হচ্ছে বেস। তো যে কোনো পয়েন্ট থেকে আমরা কি করব, এখানে যে কোনো পয়েন্ট থেকে একটা কি করব, লম্ব টানবো, ঠিক আছে। আর আমরা নিচের বেসটাকেও নিতে পারি, নিচের বেসটাকে নিতে পারি, উপরের দিকেও বেস নিতে পারি, সেটা পরে বোঝাবো, ঠিক আছে। উপরের দিকের বেস নিলে কি হবে সেটা পরে বোঝাচ্ছি। আমরা কি পেলাম তাহলে, এই যে এটার নাম দিচ্ছি ধরো পি কিউ আর। তো পি কিউ আর এর লম্ব কোনটা? লম্ব হচ্ছে পি আর, মানে লম্ব মানে হচ্ছে পারপেন্ডিকুলার। এইটা হচ্ছে পি আরটা হলো লম্ব, তাই তো, বা পারপেন্ডিকুলার, বাই বেসটা কি হচ্ছে কিউ আর, বেসটা হলো কিউ আর। তাহলে আমরা কিসের ঢাল বের করেছি? পি কিউ এর ঢাল বের করেছি। আমরা কিসের ঢাল বের করেছি? পি কিউ এর। কিসের স্লোপ বের করছি? পি কিউ এর, তাই তো, লম্ব বাই ভূমি। তো এখানে যদি এটা পি কিউ এর ঢাল হয় তাহলে এই ছবি অনুযায়ী ইএফ আর ডিএফ, ইএফ লম্ব বা পারপেন্ডিকুলার, ডিএফ ভূমি বা বেস, তাহলে এখানে কার স্লোপ বের করছি আমরা? যারা বুঝতে পারোনি তারা বলো, আর আজকে যারা নতুন, তানিশা, অন্বেষা, বলো। ডিই, তানিশা বুঝতে পেরেছো? এই যে ডিই, এইটার আমরা স্লোপটা বের করছি। তো ডিইটাই এবি, এই ডিইটাই এবি। হ্যাঁ ম্যাম। তাহলে আমরা এখানে এবি এর ঢাল নির্ণয় করছি। হ্যাঁ, তার মানে এইটা ইকুয়াল টু এবি এর ঢাল বা স্লোপ অফ এবি। ক্লিয়ার? বোঝা গেছে? তার মানে এমপিসি হচ্ছে ভোগ অপেক্ষক রেখার ঢাল। এমপিসি হলো ভোগ মানে স্লোপ অফ এবি বা স্লোপ অফ কনজাম্পশন কার্ভ, কনজাম্পশন ফাংশন বা কনজাম্পশন কার্ভও বলতে পারো। এবি মানে ভোগ অপেক্ষকের ঢাল। ভোগ অপেক্ষকের ঢাল, ঠিক আছে। কি বলতে পারি? আমরা বলতে পারি যে ভোগ অপেক্ষকের ঢালই হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা। ভোগ অপেক্ষকের ঢালকেই আমরা প্রান্তিক ভোগ প্রবণতা বলতে পারি। এইটা তো গেল, এটা যদি স্ট্রেট লাইন হয় তাহলে। যদি স্ট্রেট লাইন না হয় তাহলে কি করব? যদি স্ট্রেট লাইন না হয় তাহলে আমরা কি করব? চলো আমরা এটা বুঝি। এখানে ছবিটা আমি ছোট করে এঁকে রাখি এই জায়গাটাতে আগেরটা। এরকম ছিল। এইবার ধরো ভোগ অপেক্ষক কার্ভটা আমি এইরকম আঁকলাম, ঠিক আছে। এটা হচ্ছে এবি। এই পয়েন্টে যদি আমি কি বের করার চেষ্টা করি, ধরো এটা ডি আর এটা হচ্ছে ই। তো এখানে আমরা কিভাবে করব? মুশকিল তো কিছুই না। আমরা এখান থেকে আমরা মূল বিন্দুর সঙ্গে জয়েন করব না, কিন্তু আমরা কি করব, এখানে হচ্ছে এইভাবে লাইন টানবো। এটাকে কি বলে? এই লাইনকে কি বলে? স্পর্শক বা ট্যানজেন্ট। আমরা ট্যানজেন্ট ড্র করব, বা এখানে এবার এখানে এইটাতে ট্যানজেন্ট ড্র করব, ঠিক আছে। ট্যানজেন্ট ড্র করার পরে আমরা কি করতে পারি? আমরা ঢালটা নির্ণয় করতে পারি। বলছে এবি বক্ররেখা হলে ডি বিন্দুতে স্পর্শক টানা হবে, ডি বিন্দুতে অপেক্ষকের ঢাল নির্ণয় করা হবে। আর ডিএফ স্পর্শকের, ধরো এটা হচ্ছে ডি এফ, আর ই থেকে এটা ধরো ই জি, ইজি, ঠিক আছে। এবার বলছে যে ইজি এর ঢাল নির্ণয় করা হবে। ভালো করে বোঝো, এখানে কি হচ্ছিল, তুমি ধরো আমি এখানে কি বলছিলাম, ডি থেকে ই, তাই তো, এটাও ডি থেকে ই ছিল, এটাও ডি থেকে ই। এই জায়গাতে প্রান্তিক ভোগ প্রবণতা সব
লাইন, তাই তো? তো ঢাল কি হবে? আলাদা হবে। বুঝলে কি বললাম? তো এই জায়গাতে প্রান্তিক ভোগ প্রবণতা যদি লেখো, যদি আয় অপেক্ষক রেখাটি বক্ররেখা হয়, তাহলে প্রতিটি বিন্দুতে প্রান্তিক ভোগ প্রবণতা আলাদা হবে। হয়েছে? প্রতিটি বিন্দুতে প্রান্তিক ভোগ প্রবণতা আলাদা হবে, দেখেছো? কিন্তু ভোগ অপেক্ষক রেখাটি রেখাটি সরল রেখা হলে প্রতিটি বিন্দুতে প্রান্তিক ভোগ প্রবণতার মান একই থাকবে। আমরা কি পেলাম? এখানে যে স্লোপ, এবির যে স্লোপ সেটাকেই কি বলছি? এমপিসি, তাই বলেছি তো? এই মশা কামড়েছে দিলে দাঁড়িয়ে বুঝিয়ে নিয়েছে, তাই তো? তাই বলেছি তো? Yes, এবার এখানে এটা স্ট্রেট লাইনের স্লোপ সব জায়গাতে একই হবে। এই অ্যাঙ্গেলটা তুমি যদি এখান থেকে আরেকটা লাইন টানো, এখান থেকে যদি একটা লাইন টানো, তার এই অ্যাঙ্গেলটা সেম। দেখো এরকম কোন লাইন আমি এখানেও টানলাম, এখানেও টানলাম, এই দুটো যদি প্যারালাল হয় তাহলে এই অ্যাঙ্গেলটা সেম হবে। এই দুটো প্যারালাল লাইন, তো এটাও 90, আমরা এরকম স্ট্রেট টেনেছি, এটাও স্ট্রেট টেনেছি, তো এটা কি হচ্ছে? এই অ্যাঙ্গেল দুটো সেম। তাহলে এই স্ট্রেট লাইন হলে তার ঢাল একই হচ্ছে, ঢাল বা স্লোপ সেম হচ্ছে, যে কোনো পয়েন্টে ঢাল বা স্লোপ একই হচ্ছে। এবার হলো আমরা যদি কার্ভ আঁকি, কার্ভের ক্ষেত্রে কি হচ্ছে? কার্ভে আমরা স্লোপ বের করব। স্লোপ বের করার জন্য কার্ভের স্লোপ কি করে বের করে? যেই পয়েন্টটাই চাইছি সেই পয়েন্টটাতে কি করতে হবে? একটা ট্যানজেন্ট ড্র করতে হবে। ট্যানজেন্ট মানে যদি এরকম কোনো কার্ভ থাকে, তুমি যদি এই পয়েন্টে স্লোপ বের করতে চাও, এখানে আমাকে কি করতে হবে? একটা ট্যানজেন্ট ড্র করতে হবে। ট্যানজেন্ট মানে টাচ করে বেরিয়ে যাবে, ইন্টারসেক্ট করবে না, টাচ করে বেরিয়ে যাবে, এরকম লাইন টানতে হবে। এবার বোঝো যে এই যে একটা লাইন, এটা ডি এফ ছিল, ডিএফ একটা স্ট্রেট লাইন। দেখো ডিএফ একটা স্ট্রেট লাইন, আবার ই পয়েন্টে আরো একটা আলাদা স্ট্রেট লাইন হয়েছে। এই দুটো স্লোপ কি সেম হবে? বলো। স্লোপ সেম কি করে হবে? ইয়েস কি করে বলছো? দেখো আমি দুটো লাইন টানছি, একটা লাইন এইরকম আর একটা লাইন এইরকম। এই লাইনটার যে স্লোপ, এই লাইনটার স্লোপ কি? ধরো এরকম যদি আমি ড্র করি তাহলে স্লোপ হচ্ছে এইরকম। আবার এই লাইনটা দেখো অনেকটা শুয়ে আছে বলে মনে হচ্ছে না? তাই তো? তো এটা স্লোপ তো অনেকটা কম আছে। এইটার যে যতটা স্লোপ আছে, এই লাইনটার যতটা স্লোপ আছে, এই লাইনটার স্লোপ অনেক কম আছে। তাহলে কি হলো? তাহলে আমাদের এই ডি বিন্দুতে স্লোপ আর ই বিন্দুতে স্লোপ আলাদা। ডি বিন্দুতে স্লোপ, ই বিন্দুতে স্লোপ যদি আলাদা হয়ে থাকে, তাহলে আমরা কি বলতে পারি? যে এবি যে কনজাম্পশন কার্ভ বা কনজাম্পশন ফাংশনটা রয়েছে,
তার প্রতিটা বিন্দু বা ইচ পয়েন্টে এমপিসি বা মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম ডিফারেন্ট, কারণ স্লোপটা আলাদা, স্লোপ আলাদা হলে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউমটা আলাদা হবে। আর এখানে কি হচ্ছে, সব জায়গাতে সেম স্লোপ, তাই এখানে এমপিসিটা সেম হবে। বোঝা গেছে এবার? যদি বক্ররেখা হয়, বক্ররেখার ঢাল কি করে নির্ণয় করব? কোন বিন্দুতে আমরা কি করব, আমরা এরকম ভাবে একটা ট্যানজেন্ট স্ট্রেট লাইন ড্র করব। ধরো এই ট্যানজেন্টটার নাম দিয়ে দিলাম এটা ডি, এটা এফ, আর এটা ধরো ই। তাহলে ডি বিন্দুতে ট্যানজেন্ট কোনটা? এটা, এটার ঢাল এটা একরকম এরকম ভাবে আছে। আবার ধরো ই বিন্দুতে আমি ঢাল নির্ণয় করছি, তাহলে ই বিন্দুতে একটা ট্যানজেন্ট করতে হবে ইজি, তার ঢাল। দুটোর ঢাল কি সেম? বলো, যারা পদে জয়েন করলে বুঝতে মানে এই বোঝাটা ক্লিয়ার। সেম হবে না, দুটো সেম হবে না। তাহলে যদি আয় অপেক্ষক রেখাটি বক্ররেখা হয়, আয় অপেক্ষক রেখাটি যদি বক্ররেখা হয়, তাহলে তাদের ঢাল ঢাল আলাদা হবে। তাহলে এমপিসি বা প্রান্তিক ভোগ প্রবণতা কি হবে? আলাদা হবে, তাই তো? প্রান্তিক ভোগ প্রবণতাটাও আলাদা হবে। আচ্ছা, আমার বইটাতে এত আরেকবার একটু বলবেন, ঠিক বুঝতে পারলাম। দেখো, স্ট্রেট লাইন যদি হয়, স্ট্রেট লাইন যদি হয় প্রত্যেক পয়েন্টেই ঢাল কি সেম, হ্যাঁ ম্যাম। তাহলে এমপিসি সেম হবে। হ্যাঁ। কিন্তু এখানে এখানে আমরা যদি এটা কার্ভ বা বক্ররেখা হয়, তাহলে ঢালগুলো কি হচ্ছে, প্রত্যেকটা পয়েন্টে ঢাল আলাদা। হ্যাঁ। তাহলে কি হবে, এমপিসিও আলাদা হবে। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তোমাদের বইতে লিখে দিয়েছে জায়গাটা, আমি একটু আগে লিখতে মানে লিখিয়ে দিয়েছি, তোমাদেরকে আমি ভুল করে লিঙ্কটা পাঠাইনি, তাই জন্য জয়েন করতে পারোনি। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো 58 পাতার নিচের দিকে একটা দেখো বোল্ড করে লেখা আছে, ভোগ অপেক্ষক রেখার ঢালই হলো প্রান্তিক ভোগ প্রবণতা, এই লাইনটা লিখবে। আর 59 পেজে দেখো ওই প্রান্তিক ভোগ প্রবণতার মান তার ঠিক ওপরে একটা 2-3টে লাইন বোল্ড করা আছে, ওই লাইনগুলো লিখবে। ভোগ অপেক্ষক রেখাটি যদি সরল রেখা হয়, তাহলে প্রতিটি বিন্দুতেই প্রান্তিক ভোগ প্রবণতার মান সমান হবে, কিন্তু ভোগ অপেক্ষক রেখাটি যদি বক্ররেখা হয়, তাহলে প্রতিটি বিন্দুতে প্রান্তিক ভোগ প্রবণতার মান আলাদা হবে। ঠিক আছে? প্রান্তিক ভোগ প্রবণতার মান ভ্যালু অফ মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম। দেখো, আমরা এমপিসি মানে কি পেয়েছি? ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, তাই তো? মানে কনজাম্পশন বা ভোগের পরিবর্তন ডিভাইডেড বাই জাতীয় আয়ের পরিবর্তন পেয়েছি। এইবার বোঝো ভালো করে, ডেল্টা সি এইটা কি কখনো 0 থেকে কম হতে পারে? না। ভোগ করছি, ভোগটা নেগেটিভ, এরকম কিছু হতে পারে ঋণাত্মক? এটা সম্ভব নয়, অসম্ভব বা ইম্পসিবল, অসম্ভব বা ইম্পসিবল। তাহলে তাহলে আচ্ছা, ডেল্টা ওয়াই এটা নেগেটিভ হতে পারে? এটাও না ম্যাম। এটাও অসম্ভব বা ইম্পসিবল। তাহলে ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই এটা কখনোই নেগেটিভ হতে পারে না, এটার একটাও তো নেগেটিভ নয়। এবার তার মানে এটা আমাদের ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই এটা কি হবে, এটা পজিটিভ হবে। প্রথম জিনিস জানলাম এটা পজিটিভ হবে। ঠিক আছে, বলছে যদি ডেল্টা সি 0 হয়, 0 হতেই পারে যে আমি আগে যে কনজাম্পশন করছিলাম এখনো তাই কনজাম্পশন করছি। ডেল্টা সি মানে ভোগের পরিবর্তন, ভোগের পরিবর্তন, চেঞ্জ ইন, যারা ইংলিশে লিখছো লেখো, চেঞ্জ ইন কনজাম্পশন, চেঞ্জ ইন কনজাম্পশন 0 হতে পারে? আমি আগেও যত টাকার খেতাম তত এখনো তত টাকারই খাই, যতগুলো বছরে যতগুলো জামা কেনার জন্য যত টাকা খরচা করতাম এখনো তত টাকাই খরচা করি, 1 টাকাও বেশি করি না। হতেই পারে। তাহলে তাহলে আমাদের এমপিসি বা ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই কত বেরোবে? 0 বাই 0 হয়ে গেল। ঠিক আছে, এবার বলছে, এবার আমরা দুটোই জানি কি, দুটো মানে দুটোই পজিটিভ, তাই তো? এবার ধরো ডেল্টা সি বেশি, ডেল্টা সি বেশি কার থেকে? ডেল্টা ওয়াই এর থেকে।
হতে পারে? কি বলছে? ডেল্টা ডেল্টা ওয়াই মানে কি? ডেল্টা ওয়াই মানে হচ্ছে জাতীয় আয়ের পরিবর্তন, চেঞ্জ ইন ন্যাশনাল ইনকাম। আয়ের পরিবর্তন যতটা, তার থেকে কনজাম্পশন আমরা বেশি করছি, হতে পারে? ভোগ আমরা বেশি করছি, হতে পারে? হতে পারে না, বলছে এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা ইম্পসিবল। ঠিক আছে, তাহলে বোঝো, তাহলে ব্যাপারটা কিরকম? ডেল্টা ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই মানে ধরো আমি ধরলাম ডেল্টা সি মানে 5 আর ডেল্টা ওয়াই মানে 4, তার মানে 5/4 ইজ ইকুয়াল টু কি হবে? 1.25, তাই তো? তাই তো, কিন্তু আমি কি বললাম? আমি কি বললাম? এইটা হতে পারে না, ডেল্টা সি এই জিনিসটা হতে পারে না, ডেল্টা সি বেশি ডেল্টা ওয়াই কম, এটা হতে পারে না। তার মানে আমাদের এটা এটা কি হচ্ছে? একের বেশি, একের বেশি, এটা নিচের দিকেই লিখবি, এখানেই লিখবি, হ্যাঁ? এটা হতে পারে না, মানে এমপিসি একের বেশি হতে পারে না। এমপিসি ক্যান নট বি মোর দ্যান 1। যারা ইংলিশে লিখছো লিখবে এমপিসি ক্যান নট বি মোর দ্যান 1। ঠিক আছে, শ্রুতি হয়েছে? হয়েছে রে? একটা হলো আমি করালাম যে যদি নেগেটিভ নেগেটিভ অসম্ভব। আচ্ছা, এইটা হচ্ছে 2 নম্বর ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এটা হলো 3 নম্বর, এটাও হতে পারে না। প্রথমেরটাও অসম্ভব, তার মানে নেগেটিভ হওয়াটা অসম্ভব, তাই তো? 0 থেকে কম হওয়াটা অসম্ভব। এখানে লিখে রাখো এমপিসি is not cannot be negative, MPC cannot be negative, MPC ঋণাত্মক হতে পারে না। এইটাতে লিখবে, হ্যাঁ? MPC cannot be negative। হয়েছে? আচ্ছা, এতটা হয়ে গেছে, মুছে দিই। উপরের দিকটা বুঝলাম, হ্যাঁ? এবার 4 নম্বর দেখবো। 4 নম্বর হলো ডেল্টা সি ইজ ইকুয়াল টু ডেল্টা ওয়াই, মানে আমরা ভোগ যতটা আয়ের পরিবর্তন হচ্ছে, ইনকামে যতটা চেঞ্জ হচ্ছে, ইনকাম যতটা বাড়ছে, আমরা কনজাম্পশনও ততটাই বাড়িয়ে দিচ্ছি। হতেই পারে আমার 10 টাকা ইনকাম বেড়েছে, আমি 10 টাকাই খরচা করে দিচ্ছি, এটা আমি তো করি। বিশেষ করে স্কুলে চাকরিতে যখন পেয়েছি, মানে আমার মনে হচ্ছে মানে এই টাকাটার জন্য যেন ওয়েট করছিলাম, যা টাকা হচ্ছে পুরোটাই শেষ করে দিচ্ছি, এরকম একটা অবস্থা হচ্ছে। তো যাই হোক, সেরকম কিন্তু আমরা করি, এটা আমরা করি, যতটা ইনকাম বেড়েছে ততটাই খরচা। তো তাহলে কি হবে? তার মানে আমরা এখানে একটা एग्जांपल নিতে পারি, ডেল্টা সি ইজ ইকুয়াল টু ধরো 5, ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু 5, তাহলে এমপিসি ইজ ইকুয়াল টু ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু 5/5 ইজ ইকুয়াল টু 1 হতে পারে, একের সঙ্গে ইকুয়াল। ঠিক আছে, একের বেশি হতে পারে না, একের সঙ্গে ইকুয়াল হলো, নেগেটিভও হতে পারে না, এটাও করেছি তো, নেগেটিভ হতে পারে না। হ্যাঁ, আচ্ছা, এখানে 5 খানা কি কি লিখলো? আমি একটু আগে কি বললেন বলবেন, আমি লেফট হতে হয়েছি। কোনটা পর্যন্ত করেছিলেন? আমি এমপিসি একের বেশি হতে পারে না, এতটা। এমপিসি একের বেশি হতে পারে না যদি এখানে ডেল্টা সি আর ডেল্টা ওয়াই ইকুয়াল হয়, মানে তুমি যত টাকা ইনকাম করছো তত টাকাই খরচা করছো, হতেই পারে যত টাকা ইনকাম বাড়ছে তত টাকাই এক্সট্রা খরচা করছো, তাহলে কি হতে পারে? তাহলে মানে ডেল্টা সি ও 5 ডেল্টা ওয়াই ও 5, তাহলে এটা 1 একের সঙ্গে ইকুয়াল হতে পারে। হ্যাঁ, যেখানে একটা লিখেছে সি ইজ ইকুয়াল টু 0, আমি কি সি ইজ ইকুয়াল টু 0টা করিয়েছি? হ্যাঁ, সি ইজ ইকুয়াল টু 0 করিয়েছি। সি নেগেটিভ পসিবল নয়, করিয়েছি। আচ্ছা, সি ইজ ইকুয়াল টু ওয়াই করিয়েছি, তাই তো? আচ্ছা, সি গ্রেটার দ্যান ওয়াই করিয়েছি, আর একটা হচ্ছে সি লেস দ্যান ওয়াই। 5 নম্বর হচ্ছে ডেল্টা সি লেস দ্যান ডেল্টা ওয়াই, এটা তো হতেই পারে, আমার ইনকাম বেড়েছে, কনজাম্পশন ততটা বাড়েনি, হতেই পারে। তাহলে ধরো ডেল্টা সি ইজ ইকুয়াল টু যেমন 5 ধরেছিলাম, 5 ধরে, আর ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু ধরো 6, তাহলে কি হচ্ছে?
এমপিসি ইজ ইকাল টু কি হবে? এমপিসি ইজ ইকাল টু ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, মানে 5/4 5/6, এটা কত হবে? 0. বল কত হবে? 50 12 হ্যাঁ। না না। 12 কেন হবে? 12 আমরা তো না। হচ্ছে এতে আছি, ছয় দিয়ে ভাগ করছি। এই 6টা 48 আবার আর 2 শূন্য, মানে 6 দুগুণে 12, তাই তো? 3 3 3 3 6 18, হ্যাঁ 8 আবার 3 ব্যাস 3 স্টার্ট হয়ে গেছে, তাই 3 চলতে থাকবে। আমি 8 3 পর্যন্তই লিখলাম। না 3 5 হয়ে যাবে। আচ্ছা মিলবে কি করে? না মানে তো 18 কি? ও না না মিলবে। মিলবে না। তো এইটা আমাদের কি হচ্ছে? 1 এর থেকে কম, 1 এর থেকে কম, এটা হতে পারে। তাহলে আমরা দেখলাম, আমরা এবার এমপিসি তাহলে কার সাথে ইকুয়াল আর বড় হতে পারে? শূন্যর সাথে ইকুয়াল আর বড় হতে পারে, তাই তো? আর এমপিসি 1 এর থেকে ছোট অথবা 1 এর সঙ্গে ইকুয়াল হতে পারে, ঠিক তো? তোদের বইতে যদিও শুধু এই ইকুয়াল সাইনটা দেয় না, কিন্তু ইকুয়ালটা দেওয়া যেতে পারে। তাহলে আমরা কি লিখবো? যে প্রান্তিক ভোগ প্রবণতার মান 0 থেকে 1 এর মধ্যে থাকে। ভ্যালু অফ মার্জিনাল propensity to consume is lie between 0 and 1. আমি আজকে প্রান্তিক ভোগ প্রবণতা কাকে বলে থেকে শুরু করে প্রান্তিক ভোগ প্রবণতার মান কত হবে এতটা করালাম। আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে। আর যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়াও তোমরা আমার ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো। সেখানে আমি বিভিন্ন ধরনের এমসিকিউ কুইজ আকারে দিয়ে থাকি, সেগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারো। এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।